দিল্লির মাটিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন কি বদলে দিলে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণ। কারণ একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি থেকে বক্তব্য দিলেন, অন্যদিকে সেই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন উঠছে, ভারত চাইলে কি এই অনুষ্ঠান থামাতে পারত, নাকি দিল্লির এই নীরবতার পেছনে রয়েছে অন্য কোনো কৌশল। আর ঠিক এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে আরো বড় একটি বিষয়। সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ব্রিক্স সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা ইস্যুতে যখন ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে, তখন কি তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি সফরে যাবেন, নাকি এই সফর ঘিরে শুরু হবে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন অধ্যায়। কারণ এই একটি সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের গতিপথ। চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। ৩০ আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কের হিসাব পুরোপুরি বদলে যায়। অন্তর্বর্তী সরকারের শুরুতে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠদের মধ্যে ঢাকা না দিল্লি ধরনের রাজনৈতিক স্লোগান দেখা গেলেও সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নানা ইস্যুতে সেই সম্পর্ক আগের জায়গায় ফিরতে পারেনি। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারতের অবস্থান কি হবে। অনেকের ধারণা ছিল, ভারত চেয়েছিল বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত হোক। আর সেই কারণেই তারেক রহমানের ক্ষমতায় আসার আগ থেকেই বিএনপির পক্ষ থেকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ দেখা যায়। খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্র ডক্টর এস জয়শঙ্কর ঢাকায় আসেন। এরপর ভারতের সংসদে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র তারেক রহমানের হাতে তুলে দেন। তবে ক্ষমতায় আসার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া হয়ে চীন। এরপর ঢাকা ও দিল্লির সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুই দেশের বাস্তব সহযোগিতা। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থার অনেক বাধা সরিয়ে দেওয়া হয়। শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, বাণিজ্যিক সম্পর্ক চলতেও থাকে স্বাভাবিক গতিতে। এমনকি বাংলাদেশের বিভিন্ন সংকটের সময় ভারত থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহ, খাদ্য সামগ্রী এবং বাংলাদেশের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জামও এসেছে। অর্থাৎ একদিকে রাজনৈতিক অস্বস্তি থাকলেও অন্যদিকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক পুরোপুরি থেমে যায়নি। কিন্তু এসব সহযোগিতার মধ্যেও একটি ইস্যু বারবার ঢাকা ও দিল্লির সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে, আর সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি। বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক আপত্তির পরও গত 5ই আগস্ট দিল্লি থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন শেখ হাসিনা। শুধু বক্তব্যই দেননি, সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরও দেন তিনি। আর এখানেই তৈরি হয় নতুন প্রশ্ন, যে অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল সেটি শেষ পর্যন্ত কিভাবে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন। সেখানে দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধ করতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুরোধের পরও অনুষ্ঠান হয়। শেখ হাসিনা বক্তব্য দেন, এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ফলে নতুন করে আলোচনায় আসে ঢাকা ও দিল্লির সম্পর্ক কি শুধু কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আটকে আছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় গভীর রাজনৈতিক হিসেব। তবে এই পুরো ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন ছিল, দিল্লি কি সত্যি কিছু করতে পারে না, নাকি কূটনৈতিক ভাবে একটি ভিন্ন বার্তা দিতে চেয়েছিল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি বেসরকারি অনুষ্ঠান ছিল এবং এ ধরনের অনুষ্ঠানের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অনুষ্ঠান হওয়ার আগে এবং পরেও দিল্লির পক্ষ থেকে একই অবস্থান জানানো হয়। কিন্তু ঢাকার একাধিক সূত্র দাবি, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। এমনকি অভিযোগ রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক অনুরোধ করেছিল, যদি অনুষ্ঠানটি হয় তাহলে যেন শেখ হাসিনাকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে না হয়।
কিন্তু শেষ পর্যন্ত ঘটনার মন নেই অন্যদিকে। শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পর সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন। তিনি 3 দফায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। একই অনুষ্ঠানে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন। যদিও দিল্লির অবস্থান পরিষ্কার, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতারা যে বক্তব্য দিয়েছেন সেটিকে ভারত সরকার সমর্থন করে না। অন্যদিকে সরকার ও বিএনপির একাধিক সূত্র দাবি শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনে নতুন কোনো বক্তব্য ছিল না। এর আগে রয়টার্স, এএফপি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন মূলত সেটিরই ধারাবাহিকতা ছিল, তবে পার্থক্য ছিল এক জায়গায়। প্রথমবারের মতো তিনি সরাসরি সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, আর এই বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। কারণ বাংলাদেশ সরকারের ধারণা ছিল না যে শেখ হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে এত ব্যাপকভাবে প্রচার পাবে। আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহ এবং ব্যাপক কভারেজের পর বিষয়টি নিয়ে ঢাকায় নতুন করে ভাবনা শুরু হয়। এরপর দ্রুত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। এমনকি প্রকাশের মাত্র 27 মিনিটের মধ্যে সেই বিজ্ঞপ্তিতে 9 বার সংশোধন করা হয়েছে বলে খবর আসে। আরো বলছে তারা তিনি বেসরকারি অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু বিএনপির শীর্ষ নেতাদের দাবি ভারত সরকার চাইলে এই অনুষ্ঠান নিয়ন্ত্রণের ভূমিকা রাখতে পারত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, তাদের প্রশ্ন হলো শেখ হাসিনাকে ভারতের মাটিতে গণমাধ্যমের সামনে কথা বলার সুযোগ কেন দেওয়া হলো। 8 আগস্ট তিনি অভিযোগ করেন ভারত একদিকে শেখ হাসিনা ইস্যুকে ব্যবহার করেছে, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইছে। আর এই দুই অবস্থানের মধ্যে তৈরি হয়েছে একটি স্পষ্ট বৈপরীত্য। এদিকে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে আরেকটি বিষয় সামনে আসে। ভারতের কয়েকজন বিশ্লেষক ও সাবেক কূটনীতিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে কূটনৈতিক ভাষার দিক থেকে কঠোর বলে মন্তব্য করেন। তাদের মতে সাধারণত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের কূটনৈতিক শব্দ ব্যবহার করা হয় এই বিবৃতিতে তার ব্যতিক্রম দেখা গেছে। তবে এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু এই উত্তেজনার মধ্যে সামনে আসে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শেখ হাসিনা সেই সংবাদ সম্মেলনের আগেই ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠান। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনার ইস্যুতে যখন ঢাকা ও দিল্লির মধ্যে টানাপোড়েন চলছে তখন কি তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি যাবেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর এই সফর নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই আমন্ত্রণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বর্তমান বিমস্টেকের চেয়ারম্যান এবং একই সঙ্গে ব্রিক্সের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে। যদি তারেক রহমান দিল্লি সফরে যান তাহলে শুধু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সুযোগ তৈরি হবে না, একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তবে ঢাকা কিছু বিশ্লেষকের মতে দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় নতুন করে এই সফরের বিষয়টিকে অনিশ্চিত করে তুলছে। যদিও ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র থেকে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। দিল্লির একটি সূত্রের দাবি বাংলাদেশের আপত্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে সংবাদ সময়ের সুযোগ দিয়ে ভারত আসলে একটা বার্তা দিতে চেয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী, তবে সেই সম্পর্ক উন্নয়ন হবে শেখ হাসিনার ইস্যুকে একেবারে বাদ দিয়ে নয়। তবে এই সম্পর্কে সমীকরণ আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের নির্বাচনের আগে থেকে ভারত সরকার যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছিল সেটি বিএনপির হাইকমান্ডের অজানা নয়, কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সেই অবস্থান থেকে কতটা দূরে সরে গেছে সেটি নিয়েও আলোচনা রয়েছে। অন্যদিকে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল মূলত একটি সাধারণ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে কোনো কূটনৈতিক নোট দেওয়া হয়নি কিংবা কঠোর কূটনৈতিক পদক্ষেপে নেওয়া হয়নি। সূত্রগুলোর দাবি এই প্রেস বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে
শেখ হাসিনার বক্তব্যের ব্যাপক প্রচারের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। কারণ আন্তর্জাতিক মিডিয়ায় যেভাবে বিষয়টি গুরুত্ব পেয়েছে সেটি ঢাকার জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর মতে কূটনীতিতে সবকিছু সবসময় প্রকাশ্যে দেখা যায় না, পর্দার আড়ালেও অনেক আলোচনা চলতে থাকে। এর মধ্যে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের জন্য সময় দিয়েছেন তারেক রহমান। আগামী 10ই আগস্ট অর্থাৎ আগামীকাল সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক থেকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও বাংলাদেশের একটি অংশ আগে থেকে চীন সফরের পর তারেক রহমানের ভারত সফরের বিরোধিতা করে আসছে, কিন্তু সেই বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্রিক্স সম্মেলনের অংশ নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। দৈনিক দেশ রূপান্তরের 8 আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বৈঠকে সীমান্ত নিরাপত্তা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদ নদীর পানি বন্টন, বাণিজ্যিক বাধা দূরীকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে শেখ হাসিনা ইস্যুর পর একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকা ও দিল্লির মধ্যকার বড় সমস্যাগুলো শুধু সচিব বা মন্ত্রী পদে আলোচনার সমাধান হবে না, এর জন্য প্রয়োজন দুই দেশের শীর্ষ নেতাদের সরাসরি আলোচনা। এখন মূল প্রশ্ন, এই শীর্ষ বৈঠক আদৌ হবে কিনা? কারণ ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যে 2 বার আমন্ত্রণ জানিয়েছে তারেক রহমানকে। সামনে এখনো কিছু সময় রয়েছে। তবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর হয়তো পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত ইঙ্গিত। সরকারি সূত্রগুলো বলছে শেখ হাসিনা সোমবার সম্মেলনের পর বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক মহল থেকেও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এক ধরনের চাপ রয়েছে। কারণ ব্রিক্স সম্মেলন বাংলাদেশের অংশগ্রহণ না করা আন্তর্জাতিক অঙ্গনে একটি নেতিবাচক বার্তা দিতে পারে। এমনকি অনেক পরাশক্তি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে অপরিপক্ষ হিসেবে মূল্যায়ন করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে একটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে, শুধু আনুষ্ঠানিক বা পার্শ্ব বৈঠক নয়, বাংলাদেশ চায় একটি অর্থবহ দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে দুই দেশের দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়ে সরাসরি আলোচনা হবে। শেখ হাসিনা ইস্যুর পাশাপাশি তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত সমস্যা, বাণিজ্যিক বাধা এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও ভারতের শীর্ষ পর্যায়ে 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা আগ্রহ দেখিয়েছে ঢাকা। এখন প্রশ্ন হলো, দিল্লি কি ঢাকার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে? আর যদি দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হয়, তাহলে সাম্প্রতিক উত্তেজনা বড় কি বলতে শুরু করবে? কারণ আগামী কয়েকটি দিনই হয়তো ঠিক করে দেবে দিল্লি ও ঢাকার সম্পর্ক নতুন সমঝোতার পথে এগোবে নাকি তৈরি হবে নতুন কোন কূটনৈতিক দূরত্ব। এখন নজর থাকবে সেই সিদ্ধান্তের দিকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।